পরদিন সকাল থেকে আরিফের মনটা অস্থির হয়েছিল। অফিসে বসেও সেই কোনো কাজে মন দিতে পারছিল না। বারবার নীলার লেখা ডায়েরির কথাগুলো তার মাথার ভেতর ঘুরছিল। আমি কি এই সংসারের মানুষ নাকি শুধু একজন কর্মচারী? লাইনটা যেন তাকে তাড়া করে ফিরছিল। দুপুরের দিকে সে অফিস থেকে ছুটি নিয়ে সরাসরি নীলার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দরজা খুললেন নীলার মা রওশনারা বেগম। আরিফকে দেখে ওনার মুখে কোনো হাসি ফুটল না, বরং চোখে মুখে ছিল গভীর হতাশা। নীলা কি আছে? আরিফ ধীরে জিজ্ঞেস করলো। আছে, কিন্তু তোমার সাথে দেখা করবে কিনা সেটা ওর সিদ্ধান্ত। কিছুক্ষণ পর নীলা ড্রয়িং রুমে এলো। সাদা একটা সাধারণ সালোয়ার কামিজ পরা, চোখের নিচে ক্লান্তির চাপ। তবু বহুদিন পর তাকে দেখে আরিফের বুকটা কেঁপে উঠল। নীলা মেয়েটা শান্তভাবে তার দিকে তাকালো। কি জন্য এসেছো? এই কণ্ঠস্বরটা অপরিচিত লাগলো। এখানে কোনো অভিমান নেই, কোনো অভিযোগও নেই, শুধু আছে দূরত্ব। আরিফ কাপা গলায় বলল, আমার ভুল হয়েছে। নীলা কিছু বলল না। আমি বুঝতে পারিনি তোমার কষ্টটা। না আরিফ। প্রথমবার নীলা তাকে থামিয়ে দিল। তুমি বুঝতে চাওনি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। আরিফ মাথা নিচু করে রইল, কারণ এই কথার কোনো উত্তর তার কাছে ছিল না। কিছুক্ষণ নীরবতার পর নীলা টেবিলের উপর একটা ফাইল রাখলো। এটা দেখো। আরিফ অবাক হয়ে ফাইল খুললো। ভেতরে ব্যাংক স্টেটমেন্ট, বিল আর বিভিন্ন রকমের কাগজপত্র। এক এক করে দেখতে দেখতে তার চোখ বড় হয়ে গেল, কারণ গত 2 বছরে সংসারের বাজার, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এমনকি বাসার অনেক বড় খরচও নীলা নিজের বেতন থেকে বহন করেছে, যার অর্ধেক সম্পর্কেও সে জানতো না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল শেষ পাতায়। সেখানে বিস্তারিত হিসাব করে লেখা শাইলা ও আমেনা বেগমের জন্য গত 2 বছরে সংসার থেকে কত টাকার খাবার, জিনিসপত্র আর অন্যান্য খরচ বেরিয়ে গেছে। সংখ্যাটা দেখে আরিফ স্তব্ধ হয়ে গেল। প্রায় 4 লক্ষ টাকারও বেশি। এগুলো? হ্যাঁ, নীলা শান্তভাবে বলল। আমি হিসাব রেখেছিলাম। তুমি আমাকে বলনি কেন? নীলা তিক্ত হেসে ফেলল। বহুবার বলেছিলাম, তুমি শুনতে চাওনি। আরিফের মাথা নিচু হয়ে গেল। সে অনুভব করছিল নিজের চোখের সামনে সে সত্যিটা দেখতে ব্যর্থ হয়েছিল। ঠিক তখন নীলার বাবা ঘরে ঢুকলেন। তার হাতে আরেকটা খাম। এটাও দেখো। আরিফ খাম খুলে ভেতরের রিপোর্টটা বের করলো। প্রথমে সে বুঝতে পারলো না, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে মুখের রং বদলে গেল। এটা ছিল হাসপাতালের রিপোর্ট, নীলার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। গত কয়েক মাস ধরে অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা আর উদ্বেগের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রাম আর মানসিক চাপমুক্ত পরিবেশে থাকার পরামর্শ দিয়েছিলেন। আরিফের হাত কাঁপতে শুরু করলো, কারণ এসবের কিছুই সে জানতো না, অথবা জানার চেষ্টা করেনি। আমি ভেঙে পড়েছিলাম আরিফ, নীলা ধীরে বলল। কিন্তু তোমাদের বাড়িতে কেউ সেটা দেখেনি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কয়েক মুহূর্ত পর নীলা আবার বলল, তুমি জানো সবচেয়ে কষ্টের বিষয় কি ছিল? আরিফ মাথা তুলল। শাইলা ফ্রিজ খালি করতো সেটা না, আম্মা আমাকে কৃপণ বলতো সেটাতেও না। সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমি প্রতিবার তোমার দিকে তাকিয়ে ভাবতাম এবার তুমি কিছু বলবে, কিন্তু তুমি কখনো বলনি। আরিফের চোখের জল চলে এলো। কিন্তু সে জানতো কিছু কান্না অনেক দেরিতে আসে, আর সেই দেরিতে আসা কান্না সব ভুল ঠিক করতে পারে না। ঠিক তখন ওই নীলা টেবিলের উপর আরেকটি কাগজ রাখলো। কাগজটা দেখে আরিফের বুক ধক করে উঠল, কারণ সেটি ছিল একটি গুরুত্বপূর্ণ আইনি আবেদন। আর সেখানে লেখা সিদ্ধান্তটা পড়ে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। আরিফ কাপা হাতে কাগজটা তুলে নিল। চোখ বুলাতেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এটা ছিল বৈবাহিক সম্পর্ক পুনর্বিবেচনা ও আলাদা থাকার জন্য দাখিল করা একটি আইনি আবেদন। নীলা এখনো চূড়ান্ত বিচ্ছেদের আবেদন করেনি, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অবস্থায় সে আর সেই বাড়িতে ফিরবে না। অনেকক্ষণ ধরে কাগজটার দিকে তাকিয়ে রইল আরিফ। মনে হচ্ছিল তার চারপাশে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। তুমি কি সত্যি সব শেষ করে দিতে চাও? অবশেষে সে ফিসফিস করে জিজ্ঞেস করলো। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কিছু শেষ করতে চাই না আরিফ, আমি শুধু আর নিজেকে হারাতে চাই না। এই একটা বাক্য যেন আরিফের হৃদয়ে গিয়ে আঘাত করলো, কারণ প্রথমবার সে বুঝতে পারলো নীলা সংসার ছাড়েনি, সে নিজের সম্মান বাঁচাতে সরে দাঁড়িয়েছে। সেদিন ভারী মন নিয়ে বাড়ি ফিরলো আরিফ। বাড়িতে ঢুকতেই দেখলো আমেনা বেগম আর শাইলা বাসায় ঘরে বসে গল্প করছে। তাদের দেখে হঠাৎ তার মধ্যে অদ্ভুত এক ক্লান্তি ভর করলো। নীলার সাথে দেখা হয়েছে? শাইলা জিজ্ঞেস করলো। আরিফ ধীরে মাথা নাড়লো। হয়েছে। তাহলে কবে ফিরছে? প্রশ্নটা শুনে আরিফ কিছুক্ষণ চুপ রইলো, তারপর শান্ত গলায় বলল, হয়তো আর ফিরবে না। কথাটা শুনে দুজনেই হতবাক হয়ে গেল। মানে? আমেনা বেগম প্রায় চিৎকার করে উঠলেন। আরিফ এবার টেবিলের উপর হিসাবের ফাইলটা রাখলো। এটা দেখো। শাইলা প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু কয়েক মিনিট পর যখন সে পাতাগুলো উল্টাতে শুরু করলো, তার মুখের রং বদলে গেল। প্রতিটা রবিবারের তারিখ, কি কি নেওয়া হয়েছে তার তালিকা, আনুমানিক মূল্য সব লেখা আছে। এগুলো আবার কেমন হিসাব? শাইলা বিরক্ত হয়ে বলল, এগুলো সেই জিনিসের হিসাব যেগুলো তুমি নিজের অধিকার মনে করতে শুরু করেছিলে। আমেনা বেগম রেগে উঠলেন। তুই কি এখন নিজের বোনকে চোর বলছিস? না। আরিফ মাথা নাড়ল। আমি শুধু বলছি আমরা সবাই মিলে একজন মানুষকে এতটাই অবহেলা করেছি যে সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। সেই রাতটা ছিল অস্বস্তিকর।
প্রথমবারের মতো আমেনা বেগমও ঘুমাতে পারলেন না, কারণ ঘরের প্রতিটি কাজে নীলার অনুপস্থিতি চোখে পড়ছিল। সকালের চা, রান্নাঘর গোছানো, কাপড় ধোয়া, বাজারের তালিকা, সবকিছু। যে মেয়েটাকে তারা স্বাভাবিক বলে ধরে নিয়েছিল, সে যে এই সংসারের আসল ভিত্তি ছিল, এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছিল। এর 3 দিন পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। দুপুরে হঠাৎ শাইলার স্বামী পারভেজ বাড়িতে এসে হাজির। তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। শাইলা, তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে পারভেজ? পারভেজ টেবিলের উপর কয়েকটা ব্যাংক স্টেটমেন্ট ছুড়ে দিল। তুমি কি আমার কাছ থেকে লুকিয়ে ঋণ নিয়েছো? শাইলার মুখ সাদা হয়ে গেল। আমেনা বেগমও অবাক হয়ে তাকিয়ে রইল। ধীরে ধীরে এমন এক সত্য সামনে আসতে শুরু করলো যা এতদিন কেউ জানতো না। শাইলার আর্থিক অবস্থা খারাপ হওয়ার আসল কারণ অভাব ছিল না, বরং ছিল তার অযথা খরচ, অহংকার আর জিনিসকে নিজের অধিকার মনে করার অভ্যাস। আর এই সত্য প্রকাশ পাওয়ার পর শুধু শাইলার সংসার নয়, আমেনা বেগমও বহু বছরের পক্ষপাতিত্বের মুখোশও খুলতে শুরু করলো। আর সেই সময় নীলা এমন একটা সিদ্ধান্ত নিল যা শুনে সবাই বুঝতে পারলো সে আর আগের সেই নীলা নেই। এবার সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই হাতে তুলে নিয়েছে। পারভেজের আনা ব্যাংক স্টেটমেন্টগুলো টেবিলের উপর ছড়িয়েছিল। শাইলার হাত কাঁপছিল। আমেনা বেগম একবার মেয়ের দিকে, একবার কাগজগুলোর দিকে তাকাচ্ছিল। এসব কি শাইলা? উনার গলা কাঁপছিল। শাইলা প্রথমে কিছু বলতে পারলো না, তারপর আস্তে করে বলল, আমি কয়েকটা কিস্তিতে কিছু জিনিস কিনেছিলাম। কয়েকটা? পারভেজ তিক্ত হেসে উঠল। 3টা মোবাইল, নতুন ফার্নিচার, দামি প্রসাধনী, ব্র্যান্ডেড কাপড়, সব মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকার ঋণ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আরিফ চুপচাপ দাঁড়িয়েছিল। প্রথমবার সে বুঝতে পারলো এতদিন যে অভাবের গল্প শুনে সে বোনকে সমর্থন করেছে তার অনেকটাই ছিল অর্ধসত্য। শাইলা মাথা নিচু করে বসে রইল, কারণ এবার আর কোনো অজুহাত কাজ করবে না। সেই রাতেই আরিফ একা নিজের ঘরে বসে অনেকক্ষণ ভাবলো। তার চোখে বারবার ভেসে উঠছিল নীলার মুখ। সেই মেয়েটা যে কখনো নিজের জন্য কিছু চাইতো না, যে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল আর বিনিময়ে পেয়েছিল অবহেলা। পরদিন সকালে সে একটা সিদ্ধান্ত নিল। আরিফের অফিসে যাওয়ার আগে সে মাকে বলল, আম্মা, আমি আজ নীলার কাছে আবার যাব। আমেনা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন, ও কি ফিরবে? আরিফ দীর্ঘশ্বাস ফেলল। জানি না, কিন্তু এবার আমি অন্তত ওর কথা শুনবো। এদিকে নীলা নিজের জীবন নতুন করে গুছাতে শুরু করেছে। বাপের বাড়িতে বসে সে শুধু কষ্ট নিয়ে ভাবছিল না, বরং নিজের ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করছিল। বহুদিন ধরে সে প্রমোশনের সুযোগটা সে এড়িয়ে গিয়েছিল সংসারের কারণে। এবার সেই আবেদনপত্র জমা দিল। কয়েকদিনের মধ্যেই সুখবর এলো। নীলা পদোন্নতি পেল, সাথে বেতনও উল্লেখযোগ্য বাড়লো। খবরটা শুনে রওশনারা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। দেখেছিস, আল্লাহ কখনো পরিশ্রমের মূল্য নষ্ট করে না। নীলা চোখ ভিজে উঠল, কারণ অনেকদিন পর সে নিজেকে হালকা অনুভব করছিল। কারো অনুমতির প্রয়োজন নেই, কারো অবহেলার ভয় নেই, কারো জন্য নিজের স্বপ্ন থামিয়ে রাখার প্রয়োজন নেই। ঠিক সেই সময় আরিফ দেখা করতে এলো। নীলা তাকে বসতে বলল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। অবশেষে আরিফ বলল, আমি জানি শুধু সরি বললে সব ঠিক হয়ে যাবে না। নীলা কোনো উত্তর দিল না। কিন্তু আমি বদলাতে চাই। কেন? নীলা শান্তভাবে জিজ্ঞেস করলো। কারণ আমি চলে গেছি বলে। প্রশ্নটা শুনে আরিফ থেমে গেল। অনেকক্ষণ পর সে বলল, না, কারণ আমি বুঝেছি আমি ভুল করেছি। নীলা তার দিকে তাকিয়ে রইল। প্রথমবার মনে হলো আরিফ সত্যি নিজের ভুল উপলব্ধি করছে। কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, আর সেটা গড়তে লাগে অনেক সময়। আমি এখনই কোনো সিদ্ধান্ত নেব না, নীলা বলল। আমার সময় দরকার। আরিফ মাথা নেড়ে সম্মতি দিল। যত সময় লাগে নাও। বাড়ি ফেরার সময় তার মনে হচ্ছিল হয়তো এখনো সব শেষ হয়ে যায়নি, কিন্তু সে জানতো না সামনে আরো বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে। কারণ পরদিন সকালে আমেনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। আর ডাক্তার যে কথাটা বলল সেটা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে গেল। কারণ এবার প্রথমবারের মতো তাদের প্রয়োজন হয়েছিল নীলাকে। আর সেই মুহূর্তে সবাই বুঝতে শুরু করলো একজন মানুষের মূল্য সাধারণত তখনই বোঝা যায় যখন সে আর পাশে থাকে না। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ শুনছিলেন গল্পের 101 পৃষ্ঠা থেকে নেয়া নিঃশব্দে ফুরিয়ে যাওয়া গল্পের পর্ব 3। যদি গল্প ভালো লাগে আর যদি শুনতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী পার্টগুলো পরবর্তীতে ভিডিওতে এড করে দিব ইনশাআল্লাহ।